3 সপ্তাহ হয়ে গেছে। 3 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। 3 সপ্তাহ ধরে আপনি খবর দেখছেন, মিসাইল, বিস্ফোরণ, কূটনীতি, কিন্তু একটা খবর কেউ সেভাবে বলছে না। ভারত এই যুদ্ধে নেই, একটা সৈন্যও পাঠায়নি, একটা মিসাইলও ছোড়েনি। তবুও গত 3 সপ্তাহে ভারত হারিয়েছে 15 থেকে 21 বিলিয়ন ডলার। এটা কোনো ভুল হিসাব নয়, এটা বাস্তবতা। যে যুদ্ধে আপনি নেই, সেই যুদ্ধেই যদি এতদিন ধরে আপনার অর্থনীতি রক্তশূন্য করতে পারে, তাহলে আপনি কতটা সুরক্ষিত আছেন? আজকের ভিডিওতে আমরা এরকমই আরও অনেক কিছু জানার চেষ্টা করব। নমস্কার, আমি পবিত্র, আর আপনারা দেখছেন জেনান ভাইব। প্রথমে বুঝে নেওয়া যাক এই 3 সপ্তাহে ঠিক কী হয়েছে। ইরান গালফ অঞ্চলে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা করেছে। আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক ঘাঁটিতে, আইআরজিসি ঘাঁটিতে এবং এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে পাল্টা আঘাত করেছে। এখন পর্যন্ত 3000-এরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। ইরানে 5000-এর বেশি সামরিক নিহত আর 1350-এরও বেশি বেসামরিক। মার্কিন পক্ষে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু যুদ্ধ থামেনি। ট্রাম্প 5 দিনের বিরতি ঘোষণা করেছিলেন, কিন্তু ইরান আলোচনা প্রত্যাখ্যান করে দিয়েছে এবং হরমুজ প্রণালীর 95% ট্রাফিক এখনও বন্ধ রয়েছে। এখন এটা আর সংকটের শুরু নয়, এটা একটা চলমান রক্তক্ষরণে পরিণত হয়েছে। প্রতিটি দিন যুদ্ধ দীর্ঘ হচ্ছে আর ভারতের ক্ষতির সংখ্যা বাড়ছে। এখন প্রশ্ন এ নয় যে যদি যুদ্ধ আরো বড় আকার নেয় তাহলে কি, বরং এখন প্রশ্নটা হলো এই যুদ্ধ আর কতদিন চলবে এবং কতটা ক্ষতি আরো করবে। ইরানের কাছে আছে প্রায় 3000 দূরপাল্লার মিসাইল এবং হাজার হাজার ড্রোন। 3 সপ্তাহে সে তার মাত্র একটা ছোট অংশই ব্যবহার করেছে। আর এটা ইরানের কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা কৌশল। আর প্রথম কৌশলটা হলো হরিজন্টাল এসকেলেশন। শুধু একটি দেশে নয়, কুয়েত, ইরাক, সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরান, আজারবাইজান, ওমান, যেখানে মার্কিন উপস্থিতি আছে সেখানেই ইরান আক্রমণ করেছে। মানে ইরান আমেরিকাকে একসাথে অনেক দিক থেকে কাবু করে দিয়েছে। আর দ্বিতীয় কৌশলটা হলো ভার্টিক্যাল এসকেলেশন। সামরিক ঘাঁটিগুলোতে নয়, বরং তেল শোধনাগার, গ্যাস প্ল্যান্ট, বিদ্যুৎ কেন্দ্র, এইসব জায়গাতে ইরান হামলা করেছে। গত 3 সপ্তাহে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো ধ্বংসের ফলেই তেলের দাম $120 ছাড়িয়ে গেছে। আসলে ইরান দ্রুত জিততে চাইছে না, ইরান চাইছে পুরো ব্যবস্থাটাকে ধীরে ধীরে রক্তশূন্য করতে, এবং সেটাতে ইরানকে সফল হতে দেখা যাচ্ছে। আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে আধুনিক সামরিক প্রযুক্তি আছে। 3 সপ্তাহ ধরে আমেরিকা তার পুরো শক্তি লাগিয়েছে, কিন্তু ইরানের ড্রোন এখনও মার্কিন ঘাঁটিতে আঘাত করছে। ইরান কি করে পারছে, তার কারণটা বুঝতে হলে আমাদের আইআরজিসির কাঠামোটাকে বুঝতে হবে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ইরানের প্রতিটি 31টা প্রদেশে ছড়িয়ে আছে। মানে আইআরজিসির কার্যক্রম একটা জায়গায় সীমাবদ্ধ না থেকে পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে, যার ফলে আইআরজিসির কোনো একটা কেন্দ্র ধ্বংস করে দিলেও ইরানের ব্যবস্থা থেমে থাকে না। এবার ভাবুন, একজন নেতাকে মারা যায়, কিন্তু এমন একটা ব্যবস্থাকে কিভাবে মারবেন যেটা 31টা প্রদেশে একসাথে বেঁচে আছে? এই যুদ্ধ ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে আধুনিক যুদ্ধ শুধু আর ক্ষমতাশালীর বিষয় নয়, কৌশলেরও বিষয়। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে একটা ছোট্ট শক্তি বিশ্বের সবচেয়ে বড় শক্তিকেও 3 সপ্তাহ ধরে আটকে রাখতে পারে। 3 সপ্তাহ পরেও ট্রাম্প প্রশাসন কোনো স্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি দিতে পারেনি। 5 দিনের বিরতি ঘোষণা হয়েছিল, সেটাও ভেঙে পড়েছে। ইসলামাবাদের সম্ভাব্য আলোচনার কথা উঠেছিল, তবে সেটাও নিশ্চিত নয়। ইরান এখনও পর্যন্ত সরাসরি আলোচনায় বসতে অস্বীকার করেছে। আর আমেরিকার ভিতরে, রিপাবলিকান পার্টির ভিতরে যারা অবসর নিচ্ছেন বা পুনর্নির্বাচন চাইছেন না, তারাই শুধু এখন প্রকাশ্যে প্রশ্ন তুলছেন। বাকিরা চুপ, কারণ ট্রাম্পের ভোট ব্যাংক যথেষ্ট শক্তিশালী। আসলে কখনো কখনো যুদ্ধ জেতার জন্য লড়াই করা হয় না, যুদ্ধ চালিয়ে যাওয়া হয় কারণ নেতারা নিজেকে দুর্বল দেখাতে চায় না। ভাবুন একটু, 3 সপ্তাহ হয়ে গেছে, এখনও সেই একই অচলা অবস্থাতেই আছে। এই 3 সপ্তাহে পর্দার আড়ালের খেলাটাও আরও স্পষ্ট হয়েছে। রাশিয়ার কৌশল। রাশিয়া ইরানকে স্যাটেলাইট ফিড, গোয়েন্দা তথ্য এবং লজিস্টিক সহায়তা দিয়ে যাচ্ছে, কিন্তু রাশিয়া সরাসরি যুদ্ধে নামছে না। রাশিয়া ইরানের শাহেদ ড্রোনের ডিমান্ডকেও এখন প্রত্যাখ্যান করেছে, কারণ রাশিয়া নিজেই এখন সেটা উৎপাদন করতে শুরু করেছে। রাশিয়া এই যুদ্ধের পুরো সুবিধা নিতে চাইছে, কোনো রকম ঝুঁকি ছাড়াই, আর 3 সপ্তাহ ধরে সেটাই করে যাচ্ছে। রাশিয়ান তেলের চাহিদা এখন বেড়ে গেছে, আর আমেরিকা যেহেতু অনেকটা এখন ক্ষতিগ্রস্ত, তো এই সুযোগ নিয়ে রাশিয়া এখন মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তারের জন্য আরও এগিয়ে যাচ্ছে। আর চীনের কৌশল। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই চীনের তাইওয়ান প্রণালীতে চাপ বাড়াচ্ছে। গত 3 সপ্তাহে একাধিকবার অ্যাডিজে যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন। একদিনে 26টি যুদ্ধ বিমান, শুধুমাত্র আমেরিকাকে চাপে রাখার জন্য। সরাসরি আক্রমণ নয়, কিন্তু মেসেজ ক্লিয়ার। আর এটা কোনো কাকতালীয় নয়, এটা হিসাব করা টাইমিং। 3 সপ্তাহ ধরে একই কৌশল চলছে। এখন আসি আসল কথায়। 3 সপ্তাহ ধরে ভারতের অর্থনীতি কি হয়েছে? ভারত যুদ্ধের মধ্যে নেই, তবু ভারত 3 সপ্তাহ ধরে এই যুদ্ধের বিল দিচ্ছে। তেলের দাম $120 প্রতি ব্যারেল,
মোট তেলের বিল বৃদ্ধি হয়েছে $75 বিলিয়ন আর রপ্তানি কমে গেছে $15 বিলিয়ন। সেন্সেক্সের পতন 10%। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ভারতের মার্কেট থেকে প্রায় $10 বিলিয়ন থেকেও বেশি টাকা তুলে নিয়েছে। মুদ্রাস্ফীতি 7 থেকে 8% চাপে আছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। টাকা ডলারের এগেনস্টে 94 টাকাও পার করে গেছে। সাপ্তাহিক ক্ষতি $5 থেকে $7 বিলিয়ন, মানে 3 সপ্তাহে $15 থেকে $21 বিলিয়ন ইতিমধ্যে ক্ষতি হয়ে গেছে। এই সংখ্যাগুলো কাগজে লেখা নয়, এই সংখ্যাগুলো আপনার বাজারের ব্যাগ, পেট্রোল পাম্পে, এমনকি ইএমআইতে অনুভব হচ্ছে, কারণ রেট অফ ইন্টারেস্টও বেড়ে গেছে। আর এটাই হলো ভারতের অতিরিক্ত নির্ভরশীল হওয়ার ফলাফল। ভারতের মোট তেলের 85% আমদানি করা থেকে আসে, আর সেই আমদানির বড় অংশ আসে হরমুজ প্রণালী হয়ে। আর সেই প্রণালীতে 3 সপ্তাহ ধরে 95% ট্রাফিক বন্ধ আছে। এই পথ 3 সপ্তাহ ধরে কার্যত বন্ধই আছে। ভারত এখন বিকল্পে চলছে, কিন্তু বিকল্প সীমিত এবং সেটাও ব্যয়বহুল। এনআরআই ঝুঁকি। মধ্যপ্রাচ্যে 9 মিলিয়ন ভারতীয় বসবাস করছে। তারা প্রতি বছর $100 বিলিয়ন রেমিটেন্স পাঠান, যা জিডিপির 2.7%। 3 সপ্তাহ ধরে তারা যুদ্ধক্ষেত্রের পাশেই বাস করছে। যুদ্ধ দীর্ঘ হলে কী হবে সেই ভয় এখনও লক্ষ লক্ষ পরিবারের। তেলের কথা তো জানলেন, কিন্তু এমন একটা তথ্য বলবো যেটা 3 সপ্তাহ ধরে কেউ ঠিকমতো বলছে না। কাঁচা তেলের মজুদ কতদিন চলবে? এসপিআর প্লাস বাণিজ্যিক স্টক মিলিয়ে প্রায় 74 দিন, মানে তেলের ক্ষেত্রে এখনও কিছুটা সময় আছে। কিন্তু এলপিজি মজুদ আছে মাত্র 1.4 লক্ষ টন, আর আমাদের দৈনিক চাহিদা প্রায় 70,000 টন, মানে আর মাত্র 2 দিন চলবে। আর এদিকে 3 সপ্তাহ ধরে যুদ্ধ চলছে এবং আমাদের এলপিজি বাফার মাত্র 48 ঘন্টার। ভারত তেল সংকটে সপ্তাহের পর সপ্তাহ টিকতে পারে, কিন্তু এলপিজি সংকট সেটা মাত্র 48 ঘন্টায় আপনার রান্নাঘরে পৌঁছে যাবে। 33 কোটি পরিবার এলপিজির উপর নির্ভরশীল। আমাদের 60% এলপিজি আমদানি করতে হয়, আর সেই আমদানির পর 3 সপ্তাহ ধরে বিপজ্জনক অবস্থায় আছে। যে প্রশ্নটা কেউ করছে না, 3 সপ্তাহ যুদ্ধ চলছে, এলপিজি মজুদ মাত্র 2 দিনের। এই দুটো তথ্য একসাথে রাখলে বোঝা যায় ভারত এখন একটা খুব সরু সুতোর উপর দাঁড়িয়ে আছে। সরকার জরুরি বিকল্পের ব্যবস্থা করছে ঠিকই, কিন্তু মূল কাঠামোগত দুর্বলতা এই সংকটের সময় উন্মোচিত হয়ে গেছে। এবার একটু অন্যভাবে ভাবা যাক। 3 সপ্তাহ ধরে চাপে থাকার পরেও ভারত সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি, কারণ কিছু সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা স্বীকার করতেই হবে। আগে 27টি দেশ থেকে তেল আসতো, আর এখন 40টি দেশ থেকে আসে। রাশিয়ার সস্তা তেল $60 থেকে $70 প্রতি ব্যারেল কিনে রিজার্ভ বাড়ানো হচ্ছে। ওমান থেকে বিকল্প রুটে 2.5 লক্ষ মেট্রিক টন রাশিয়ান কাঁচা তেল ইতিমধ্যে এসে গেছে। পেট্রোলিয়াম মন্ত্রকে 24x7 আওয়ার কন্ট্রোল রুম সরবরাহ নিরীক্ষণ করছে। হরমুজ বন্ধ থাকলেও বিকল্প রুটের সাহায্যে 60 থেকে 70% সরবরাহ নিশ্চিত রাখা সম্ভব হচ্ছে। এই সংকট ভারতকে এমন কিছু করতে বাধ্য করেছে যেটা হয়তো এমনি সময়ে করাতে পারত না। 40টি দেশ থেকে আমদানি, রাশিয়ার সস্তা তেল, বিকল্প রুট, এগুলো এখন জাতীয় নিরাপত্তার অংশ হয়ে যাচ্ছে। 3 সপ্তাহের কষ্ট যদি দীর্ঘমেয়াদী শক্ত নিরাপত্তা নিয়ে আসে, তাহলে সেটাই হবে এই সংকটের সবচেয়ে বড় পাওয়া। কখনো কখনো সংকটই একটা দেশকে শক্তিশালী হতে বাধ্য করে। 3 সপ্তাহ পরে ভারত এখন সেই পথেই হাঁটছে। টাকার মূল্য 94 ছাড়িয়েছে, এবং এটা একদিনে হয়নি। $10 বিলিয়নেরও বেশি বিদেশি বিনিয়োগ ভারতের বাজার ছেড়েছে। সেন্সেক্স 85,000 থেকে 76,000-এর কাছে নেমে গেছে। আইটি, অটো, ব্যাংকিং সব সেক্টর ধাক্কা খাচ্ছে। আরবিআই ডলার বিক্রি করছে, সুদ বাড়াচ্ছে। কিন্তু মূল কারণটা না সরলে বাজার স্বাভাবিক হবে না। যখন বিশ্বব্যাপী ভয় 3 সপ্তাহ ধরে চলে, তখন অর্থ পালায়, এবং অর্থ একবার পালালে ফিরতে সময় লাগে। 3 সপ্তাহ আগে অনেকে ভেবেছিল এটা কয়েকদিনে মিটে যাবে, কিন্তু এখনও মিটে যায়নি। এই যুদ্ধ শুধু ইরান, আমেরিকা বা ইসরায়েলের নয়, এটা একটা নতুন বিশ্ব ব্যবস্থার জন্মবেদনা। রাশিয়া, চীন, ইরান একটা নতুন অক্ষ তৈরি হচ্ছে। এখন আমেরিকার একছত্র আধিপত্য প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে, এবং এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে আছে ভারত। তবে ভারতকে এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে না, বরং ভারতকে একটা সক্ষমতা তৈরি করতে হবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার। এটা একটা নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম, যেখানে ক্ষমতা এখন আর একটি দেশের হাতে নেই। তাই প্রতিটি দেশকে, ভারত সহ, এই অনিশ্চয়তার মধ্যেও টিকে থাকতে শিখতে হবে। তাহলে শেষে একটা প্রশ্ন। 3 সপ্তাহ হয়ে গেছে, ভারত হারিয়েছে $15 থেকে $21 বিলিয়ন। এলপিজি মজুদ মাত্র 2 দিনের। টাকা 94-তে, শেয়ার বাজার 10% নিচে, এবং যুদ্ধ এখনও চলছে। যে যুদ্ধে আপনি নেই, সেই যুদ্ধ 3 সপ্তাহ ধরে আপনার অর্থনীতি, আপনার মুদ্রা, আপনার ভবিষ্যৎ কাঁপিয়ে যাচ্ছে। আমরা কি সত্যি পরবর্তী 3 সপ্তাহের জন্য প্রস্তুত আছি? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।